আসসালামু আলাইকুম। তো আমাদের সাজেশন নিয়ে কথা বলাটা হয় নাই। আমরা সুযোগ পাই নাই ক্লাসে। আমরা একটু দেখবো যে কি জিনিস আমাদের পড়তে হবে। আমি বইয়ের পৃষ্ঠা নাম্বার সহ জিনিসগুলো আপনাদের আ বুঝায় বলবো। তো আমরা ১ম এই যে চ্যাপ্টারটা পড়ছি সেটা হচ্ছে চ্যাপ্টার 4 প্রাইভেসি। তো এখান থেকে আমরা পড়বো হচ্ছে ইনফরমেশন প্রাইভেসি। ইনফরমেশন প্রাইভেসি বলতে কি বুঝো? হ্যাঁ? এখানে কি বিষয় ইনক্লুডেড যেমন ডেটা প্রাইভেসি কিংবা কমিউনিকেশন প্রাইভেসি এই জিনিসগুলো যে ইম্পর্টেন্ট সেই জিনিসগুলা সংক্ষেপে জাস্ট একটু পড়বেন। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ কোনো কিছু মুখস্থর প্রয়োজন নাই। আপনি বই থেকে জাস্ট খালি রিডিং পড়বেন এবং নিজের আন্ডারস্ট্যান্ডিং এর উপর বইয়ের সাথে কানেক্ট করে আপনার যদি কোনো সিচুয়েশন থাকে সেই সিচুয়েশনটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। ইনফরমেশন প্রাইভেসি এটা পেজ নাম্বার 135। আচ্ছা তারপরে হচ্ছে আমরা একটু নিচে নামি। হুম, ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিস বলতে কি বোঝায়? ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিসের ভিতর কি জিনিস ইনক্লুডেড? এই জিনিসটা ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিস এটার পেজ নাম্বার 146। ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিস। হুম, এখন এই ফেয়ার ইনফরমেশন প্র্যাকটিসের আন্ডারে আপনাদেরকে আমি ইউরোপিয়ান ইউনিয়নের প্রাইভেসি রিলেটেড কিছু ডিরেক্টিভ আছে সেই ডিরেক্টিভ গুলা আমাদের কুইজেও আসছিল এই রিলেটেড একটা প্রশ্ন। তো এখানে আসলে ডিরেক্টিভ গুলো মুখস্থ করতে হবে তা না, বা এখানে যেমন এখানে লেখা অ্যান ইন্ডিভিজুয়াল হ্যাজ দ্য রাইট টু নো। তো যেমন আপনাদের কুইজে প্রশ্ন আসছিল হচ্ছে যে আপনার অ্যাপসে কি ফিচার থাকতে হবে সেটা কিন্তু এগুলো দিয়ে অ্যান্সার করা যায়। যেমন আমার অ্যাপস এর ভিতরে এমন এমন ফিচার থাকতে হবে যেটার মাধ্যমে নোটিফাই করব, হ্যাঁ, যে আমি কিন্তু ইউজারের পাবলিক কিংবা সরি প্রাইভেট কিংবা পার্সোনাল ইনফরমেশন কালেক্ট করতেছি। কিংবা তার একটা চয়েস থাকবে সে এটা ইনফরমেশন কতটুকু শেয়ার করবে, কোনটা অ্যালাউ করবে, কোনটা লিমিটেড অ্যাক্সেস দিবে। বা সিকিউরিটি যেমন ইউজার থেকে ইনফরমেশন নেওয়ার পরে সেই ইনফরমেশনটা যাতে চুরি না হয়ে যায় বা স্টিল বা এক্সপোজ না হয়ে যায়, হ্যাঁ, সেটার ব্যাপারে আমার অর্গানাইজেশন এনাফ মেজার আছে কিনা বা আমার অ্যাপস এর ভিতরে এনাফ সিকিউরিটি মেজার আছে কিনা সেই বিষয়গুলো। তো এই টেনেটস গুলা, হ্যাঁ, বেসিক টেনেটস গুলা অর্থাৎ পেজ নাম্বার 148 এটা ভালো মতো পড়বেন। আচ্ছা, এখান থেকে আমরা যেটা পড়বো হচ্ছে সেটা হলো কনজিউমার প্রোফাইলিং, এথিক্যাল ইস্যুস। কনজিউমার প্রোফাইলিং ভালো মতো পড়বেন। কনজিউমার প্রোফাইলিং এর জন্য বিভিন্ন ধরনের টেকনিক বা টেকনোলজি অ্যাপ্লাই করে, এটা কি এথিক্যাল কিনা, হ্যাঁ, এথিক্যাল ইস্যুগুলা কি অ্যারাইজ হতে পারে কনজিউমার প্রোফাইলিং করার জন্য। কারণ বেসিক্যালি টেক কোম্পানিগুলোর প্রচুর ডেটা লাগে কনজিউমারদের, হ্যাঁ, বাইং হ্যাবিটস এর অনেক ডেটা লাগে। সেই ডেটাগুলা যদি বিভিন্ন টেকনোলজির মাধ্যমে কালেক্ট তারা না করে তাদের কিন্তু বিজনেসে তারা আগাইতে পারবে না বা তার বিজনেস অপারেট করতে পারবে না। বাট এট দ্য সেম টাইম তাদের বিজনেসের জন্য আপনার প্রাইভেট বা পার্সোনাল ইনফরমেশন তাদের কাছে যে যাচ্ছে, হ্যাঁ, সেই ইনফরমেশনটা তারা প্রপারলি কালেক্ট করতেছে কিনা এই জিনিসগুলো নিয়ে, এথিক্যাল ইস্যুগুলো নিয়ে লিখবেন। কনজিউমার প্রোফাইলিং পেজ নাম্বার 154। ঠিক আছে, তারপরে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই। এরপরে আমরা পড়ছিলাম হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এই চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম, তো এখানেও সেম ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলতে কি বুঝো? হুম, এটা আসলে এখানে অনেক কিছুই লেখা, বাট সবকিছু পড়া যে লাগবে বা সবকিছু যে আন্ডারস্ট্যান্ড করতে হবে তা না। ইন্টেলেকচুয়াল প্রপার্টি জিনিসটা কি, এই জিনিসটা যদি আমি এরকম লিখতে দিই যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এটার অ্যান্সারটা যাতে করতে পারে এরকম এনাফ পরিমাণ পড়লেই হবে। কপিরাইটস আর প্যাটেন্টের মধ্যে পার্থক্য, কপিরাইটস কি জিনিস, প্যাটেন্টস কি জিনিস, কোনটা কি কাজে লাগে। তো আপনাদের কুইজে একটা জিনিস দেখলাম, আপনারা প্রায় সময় এই পার্থক্য লেখার সময় 1 নাম্বার পার্থক্য লিখতেছেন হচ্ছে কপিরাইটস 20 বছর,
তারপরে প্যাটেন্টস ২০ বছর এই জিনিসগুলো লিখতেছেন। এগুলো ১ নাম্বার পয়েন্ট হইতে পারে না। হ্যাঁ? অথবা কপিরাইটের অ্যাপ্লিকেশন প্রসেস ইজি, হ্যাঁ? কিংবা প্যাটেন্টস অ্যাপ্লিকেশন প্রসেস লং টার্ম লাগে। হ্যাঁ? এটা পাইতেও সময় লাগে। এই বিষয়টা ফার্স্ট পার্থক্য না। ফার্স্ট পার্থক্য হচ্ছে তাদের ক্যাটেগরি। যে কপিরাইটস যেই ধরনের ক্রিয়েটিভ ওয়ার্ক এর জন্য ইউজ হয়, সেই সেই ওয়ার্ক গুলা একটু ডিফারেন্ট। এটা বই, হ্যাঁ, এটা বুকস এর জন্য ইউজ হয়। এটা হয়তো মুভিজ বা টিভি সিরিজ কিংবা সংস বা এগুলা আর্ট এগুলা কাজে এগুলো ইউজ হয়। কিন্তু প্যাটেন্টসটা কিন্তু লিমিটেড টু সায়েন্টিফিক ইনভেনশনস, হ্যাঁ? নতুন ধরনের কোনো ডিজাইন কিংবা সায়েন্টিফিক কোনো প্রসেস, ইন্ডাস্ট্রিয়াল কোনো প্রসেস এগুলার উপরে প্যাটেন্টটা থাকে। হ্যাঁ? যেমন ধরেন একটা এলইডি এলইডি মনিটর, ঠিক না? এলইডি মনিটর বা এলসিডি মনিটর এটা যখন ১ম আবিষ্কার করছিল কোনো ইউনিভার্সিটির হয়তো তারা পিএইচডি স্টুডেন্ট হইতে পারে বা প্রফেসর হইতে পারে। তো সেই প্রফেসর তখন সেটা প্যাটেন্ট করছিল। সেটা কিন্তু কপিরাইট উনি করে নাই। কারণ ওই কপিরাইট প্রোটেকশনটা দুর্বল। ওই কপিরাইট প্রোটেকশনে কেউ ইনফ্রিঞ্জমেন্ট করলে তার মিয়ার $১০০ বা $২০০ জরিমানা হবে। কিন্তু প্যাটেন্টটা কি? প্যাটেন্ট একটা হিউজ অ্যামাউন্ট অফ জরিমানা আসে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস এর জন্য। তো প্যাটেন্টেড টেকনোলজি, হ্যাঁ, তারপর অনেকেই লিখছেন যে প্যাটেন্টেড টেকনোলজি বলে শেয়ার করা যায় না। হ্যাঁ, এটা তো ঠিক না। প্যাটেন্টেড টেকনোলজি বাই করা যায়। ঠিক আছে? প্যাটেন্ট কিনাও যায়। ঠিক না? প্যাটেন্ট বিক্রিও করা যায়। অর্থাৎ আপনি আপনার যে সত্ত্ব বা রাইটস এটা ছেড়ে দিবেন। সেটাও করা যায়। তো প্যাটেন্টস এবং কপিরাইট ভালোমতো পড়বেন। কোনটা কি জিনিস, কিভাবে কাজে লাগে সেই জিনিসটা ভালোমতো পড়বেন। ওকে। আ এরপরে হচ্ছে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস ওগুলো আর পড়ার দরকার নাই। আ এটা তো এখনো আসেনি। আচ্ছা। তারপরে আসি হচ্ছে আমাদের ট্রেড সিক্রেট এর মধ্যে ভালোমতো পড়বেন হচ্ছে এমপ্লয়িজ এন্ড ট্রেড সিক্রেটস পেজ নাম্বার 233। এখানে আমরা ২ টা টার্ম পড়ছিলাম। ও, তো এখানে আমরা ২ টা টার্ম পড়ছিলাম, নন ডিসক্লোজার এবং নন কম্পিট। হ্যাঁ, নন ডিসক্লোজার ক্লজ এবং নন কম্পিট ক্লজ এই ২ টা কি জিনিস ভালোমতো পড়বেন। নন ডিসক্লোজার মানে হচ্ছে যে আপনি সিক্রেট কোনো ইনফরমেশন শেয়ার করতে পারবেন না। আর নন কম্পিট মানে হচ্ছে চাকরি ছাড়ার পরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি সেম বিজনেসে থাকতে পারবেন না। সেম বিজনেস নিজে দিতে পারবেন না কিংবা সেম কম্পিটিটর কোনো ব্র্যান্ডে আপনি সরাসরি জয়েন করতে পারবেন না একটা টাইম পর্যন্ত। তো এই জিনিসগুলা কেন ইউজ হয়? কারণ এগুলো ট্রেড সিক্রেটের প্রোটেকশনের জন্য ইউজ হয়। আম এই জিনিসটা ভালোমতো পড়বেন। প্লেজারিজম, প্লেজারিজমের উপর আপনাদের খুব এক্সটেনসিভ একটা স্টাডি হইছে। আপনারা অ্যাসাইনমেন্টও করছেন। বাট আমাদের ফাইনাল এক্সামের জন্য প্লেজারিজমটা হচ্ছে আইডিয়া। হ্যাঁ? যে প্লেজারিজম জিনিসটা কি? হ্যাঁ? প্লেজারিজম কিভাবে ঠেকানো যায়? যে আপনাদের একটা কোয়েশ্চেন দিলাম। মনে করেন যে তোমাকে একটা অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হইলো। এখন তুমি প্লেজারিজম কিভাবে আ প্লেজারিজম ছাড়া জিনিসটা করবে? হ্যাঁ? যেহেতু এখন প্রচুর পরিমাণ এআই বা এগুলোর ইউজ আমরা আমাদের অ্যাসাইনমেন্ট গুলোতেও দেখছি যে আসলে ক্লাসের মধ্যে যদি ৪০ জন স্টুডেন্ট থাকে ৩৮ জন স্টুডেন্টই অ্যাকচুয়ালি এআই ইউজ করে ওদের অ্যাসাইনমেন্টটা করছে। তো ইটস অ্যাকচুয়ালি এ রং আইডিয়া। হুম? যে এআই ইউজ করে আসলে অ্যাসাইনমেন্ট করতে হবে এমন কোনো কথা না। এআইটা আমি আমার কাজে ইউজ করব। কিন্তু ওইটা দিয়েই আমার অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করব আর তারপরে হিউম্যানাইজ করে নিয়ে আসব। আপনারা অনেকেই হিউম্যানাইজ করে নিয়ে আসছেন। এতে এগুলো বোঝা যায়। ঠিক আছে? কারণ ওই হিউম্যানাইজড যে ভার্সনটা আসছে সেটাও ৩৮ জনের মধ্যে দেখা যায় ৩৬ জনেরই সেম। একই রেফারেন্স লিস্ট, একই রাইটারের নাম, অ্যা তারপরে একই ধরনের লেখার প্যাটার্ন, একই ধরনের পয়েন্ট। এমন হয় না। কারণ ১০ জন যখন অ্যাকচুয়ালি সার্চ করে নিজের লেখাটা নিয়ে আসার চেষ্টা করে ১০ জনের ১০ রকম লেখা আসে। হ্যাঁ? আপনারা এই জিনিসটা ভুলে যাচ্ছেন যে সবার খাতা আমিই চেক করতেছি। সো আমার কাছে কিন্তু সবকটা খাতা চলে আসে। হ্যাঁ? আমি খুব ইজিলি ডিটেক্ট করতে পারি যে কোনটা প্লেজারাইজড বা কোনটা এআই দিয়ে লেখা।
তারপরে হিউম্যানাইজ করা। এই বিষয়গুলো কিন্তু আমি বুঝতে পারি। হুম? সফটওয়্যার ধরতে পারুক কি না পারুক আমি তো ধরতে পারব। সো যাই হোক, টোটাল আইডিয়াটা হচ্ছে যে প্লেজারিজম থাকা যাবে না। প্লেজারিজম কিভাবে এভয়েড করা যায়? অনেক সিস্টেম আছে। প্যারাফ্রেজ করা, সরাসরি কোনো জিনিস কপি পেস্ট না করা, এআই এর হিউম্যানাইজড ভার্সন বা এগুলা ইউজ না করে বরং নিজে থেকে কিছু লেখার চেষ্টা করা। এআইটাকে রিসার্চ কাজে ইউজ করা। এরকম টাইপ। হ্যাঁ, কারো কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা সোর্স থেকে আমি যদি ইনফরমেশন নেই তাকে ইনটেক্স সাইটেশন করা, রেফারেন্স লিস্টে দেওয়া, বিভিন্ন ধরনের প্লেজারিজম চেকিং সফটওয়্যার গুলো ইউজ করা। এরকম বিভিন্ন পয়েন্টস এর মাধ্যমে আপনি বলতে পারেন যে আমি আমার অ্যাসাইনমেন্ট থেকে প্লেজারিজমটা অ্যাভয়েড করব বা রিমুভ করব। সো প্লেজারিজম কি জিনিস এটার আইডিয়াটার উপরে আপনাদের ফাইনালি কোশ্চেন আসবে। রিভার্স ইঞ্জিনিয়ারিং ভালো মতো পড়বেন। রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মেইন যে আইডিয়াটা সেটা হচ্ছে মূলত একটা ফিনিশড প্রোডাক্ট থেকে আপনাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস যখন পড়াইছিলাম সেটার মধ্যে ছিল যে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে আহ, যেটা হচ্ছে ডিজাইন এবং ইমপ্লিমেন্টেশন যে দুইটা স্টেজ ছিল, অর্থাৎ যেই অংশটার মধ্যে কোড করা হতো এবং ডিজাইন করা হতো। তো এই দুইটা স্টেজ যদি কেউ পেয়ে যায়, একটা কোম্পানির সফটওয়্যারের এই দুইটা স্টেজ যদি কেউ পায়, তাহলে যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারই সেটাকে কোডে ট্রান্সলেট করে ফেলতে পারবে। তো সেটা তো আসলে ওরা করতে দিতে চায় না। তারা আপনাকে যখন একটা সফটওয়্যার প্রোডাক্ট ডেলিভার করা হয় তখন তারা আপনাকে শুধু এক্সিকিউটেবল ফরম্যাট ফর্মে তাকে সেটা দেয়। আপনার কিন্তু কোডটা সে দেয় না। হ্যাঁ, কিন্তু আপনি যদি ফিনিশ প্রোডাক্ট থেকে কোনোভাবে মেশিন কোড থেকে যদি কোনোভাবে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে অরিজিনাল কোড বেসটা বের করে ফেলতে পারেন কিংবা ডেভেলপমেন্ট প্রসেসের ডিজাইন প্রসেসটা যদি বের করে ফেলতে পারেন, তাহলে কিন্তু সেইটার একটা ক্লোন বা একটা কাছাকাছি ফিচার আনা কিন্তু খুব একটা কঠিন না। তো অনেক বড় বড় কোম্পানিও এটা করে থাকে। তো এখানে একটু পড়বেন যে রিভার্স ইঞ্জিনিয়ারিং কি জিনিস, এই রিলেটেড ইথিক্যাল ইস্যু, বা আমি যদি এরকম একটা সিচুয়েশন দেই যেখানে রিভার্স ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, তো সেটাও ইন্টারপ্রেট করতে পারতে হবে। তো অর্থাৎ রিভার্স ইঞ্জিনিয়ারিং এটার এথিক্যাল ইস্যুগুলো কি কি, এটা কিভাবে সলভ করা যায়। ওপেন সোর্স কোড ভালো মতো পড়বেন। 238, তো রিভার্স ইঞ্জিনিয়ারিং ছিল 236 নাম্বার পেজে, আর 238-এ আছে হচ্ছে ওপেন সোর্স কোড। এটা ভালো মতো পড়বেন। ওপেন সোর্স কোড কি জিনিস, এখানে মেইনলি যে জিনিসটা আলোচনা করবেন 239 পেজে, সেটা হচ্ছে যে এই যে ওপেন সোর্স কোডগুলা বেসিক্যালি কি, তারা সফটওয়্যারটা যে ফ্রি শুধু তাই না, সফটওয়্যার কোডটাও ফ্রি টু ইউজ। হ্যাঁ, এবং এটা একটা ওপেন লাইসেন্স দেওয়া থাকে, আপনি যে কেউ জাস্ট ওদের সব ওয়েবসাইট থেকে ডাউনলোড করলেই সফটওয়্যারটা আপনার নামে লাইসেন্স হয়ে যাবে। এরপরে আপনি এটা যে কোনো মডিফিকেশন করে বাজারে বিক্রিও করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রশ্ন আসতেছে এই ধরনের লোকেরা ইনকাম কিভাবে করে, ঠিক আছে, হাউ ডু দে মেক প্রফিট? হ্যাঁ, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এখানে কিছু পয়েন্ট লেখা আছে, আপনারা চাইলে এআই বা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পয়েন্ট কালেক্ট করতে পারেন। দ্য কোয়েশ্চেন উড বি সামথিং লাইক দিস, যে হাউ ডু a software developer company who contributes to the open source project, ঠিক আছে, হাউ ডু দে মেক ইনকাম? এই ধরনের প্রজেক্ট গুলো ইনকাম কিভাবে করে? হ্যাঁ, মেক প্রফিট বা হাউ ডু দে রিসিভ মানি? হ্যাঁ, পয়সা কিভাবে আসে এটা তো আমাদের জানা দরকার বা বোঝা দরকার। সেটা ভালো মতো পড়বেন। তো আপাতত এই চ্যাপ্টারে আর কিছু নাই, আমরা চ্যাপ্টার 7 মানে লাস্ট যে চ্যাপ্টারটা আমরা ক্লাসে পড়াইছিলাম সেটা নিয়ে দেখি। তো এখানেও একটা প্রশ্ন আসতে পারে এরকম, যে হাই কোয়ালিটি সফটওয়্যার বলতে কি বুঝো? সব ধরনের সিস্টেম সফটওয়্যারের মানে সফটওয়্যার সিস্টেম যে হাই কোয়ালিটি তা না। হ্যাঁ, হাই কোয়ালিটি সফটওয়্যারের কিছু অ্যাট্রিবিউটস আমি ক্লাসে পড়াইছিলাম। তো হাই কোয়ালিটি সফটওয়্যার বলতে কি বুঝো, অথবা এখান থেকে আসতে পারে যেমন ইম্পর্টেন্স অফ সফটওয়্যার কোয়ালিটি, সফটওয়্যারের কোয়ালিটিটা হাই করা দরকার কি, 267 পেজে। তো এখানে আবারও বলতেছি, কোনো কিছু মুখস্থ করার দরকার নাই, এগুলা ডাইরেক্ট কোনো কিছু আমি এক্সামে দিব না। তবে পড়বেন। হ্যাঁ? যেমন এটা ২-৪ টা লিখতে পারবেন না যে একটা সফটওয়্যার, হাই কোয়ালিটি সফটওয়্যার গুরুত্ব কোথায়? মেডিকেল ইকুইপমেন্ট এ আছে। হুম? তারপরে আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রসেস গুলাতে আছে। বিভিন্ন ধরনের মেশিন বানানোর সময় যে মেশিনের ভিতরে যে প্রোগ্রামিং গুলা থাকে সেই জিনিসগুলা।
হ্যাঁ, বিজনেসে তো আছেই। ব্যাংক, বীমা, হ্যাঁ? বা ইত্যাদি আমাদের ইআরপি গুলা, ইউনিভার্সিটির ভিতরে যে সিস্টেম গুলো থাকে, বিজনেসের যে স্টক ম্যানেজমেন্ট সিস্টেম গুলো থাকে, হ্যাঁ? সেই সবকিছুই তো হাই কোয়ালিটি হওয়া খুব জরুরি। হ্যাঁ? বা এই ধরনের জিনিসগুলো যদি অল্প একটু সময়ও সিস্টেম ডাউন টাইম এর কারণে একটু অফ থাকে, হ্যাঁ? মানুষের কোটি, কোটি টাকা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আর আমরা তো সিস্টেম, হ্যাঁ, যেটাকে বলে যে ক্রিটিক্যাল সিস্টেম, সেফটি ক্রিটিক্যাল সিস্টেম, সেটা নিয়ে তো পড়াশোনা করছি। এগুলো রিলেটেড ২-৪ টা লাইন, ৫-৬ টা পয়েন্ট দিবেন। তো আমি প্রত্যেকটা পরীক্ষায় সাধারণত কিছু পয়েন্ট দেই যে জিনিসগুলা নিজের মাথা থেকে আইডিয়া থেকে লেখা যায়। তার মানে হচ্ছে যে সরাসরি মুখস্থ না বা প্রিপারেশন না, এমনিই স্টুডেন্টরা ২-৪ টা লাইন লিখতে পারে। তো এখানে আমরা এই ধরনের একটা কোয়েশ্চেন রাখতে পারি যে এমনিই লেখার মতো। আর ফাইনালি আমরা হচ্ছে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যেটা পরীক্ষায় আসবে টেস্টিং এগুলা বা ডেভেলপমেন্ট প্রসেস থেকে আর দিচ্ছি না। সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ সেফটি ক্রিটিক্যাল সিস্টেমস। তো আমি আপনাদের ক্লাসে সেফটি ক্রিটিক্যাল সিস্টেম সফটওয়্যার ডেভেলপমেন্টের সময় কি, কি এথিক্যাল ইস্যুস অ্যারাইজ করে এই বিষয়ে আলোচনা করছিলাম। কয়েকটা পয়েন্টও লেখায় দিছি। তো ওগুলা যে ওই পয়েন্টগুলো যে মুখস্থ লিখতে হবে তা না। আপনারা হচ্ছে ওগুলো এক্সপ্লেইন করবেন। ডেভেলপমেন্ট অফ সেফটি ক্রিটিক্যাল সিস্টেম 275। তো এই মোটামুটি আমাদের এতটুকুই আ শর্ট সাজেশন বলতে পারেন। অনেক কিছুই পড়াইছি বাট সবকিছু যে পরীক্ষায় পড়তে হবে তা না। আর কোনো কিছুই মুখস্থ করার প্রয়োজন নাই। আপনি রিডিং দেন। রিডিং দেওয়ার পর যতটুকু যা বুঝেন তার উপরে ক্লাসে যেটুকু পড়াইছি, ক্লাসের লেকচারটার বেস করে আপনি সিচুয়েশন ওয়াইজ লিখতে হবে। পরীক্ষায় ৫ টা প্রশ্ন আসবে, ৪ টা উত্তর দিতে হবে। সময় ২ ঘন্টা থাকবে। রাফলি 30 মিনিটস অফ টাইম। কিন্তু আপনাদের কুইজের সময় আমি বলছিলাম যে আসলে 30 মিনিটস টাইম পাওয়া যায় না। আর ইম্পোর্টেন্ট বিষয় যেটা হচ্ছে যে কোনো ধরনের irrelevant লেখা এগুলোর মধ্যে কোনো নাম্বার আসবে না। এখন পরীক্ষার মধ্যে আপনি দেখা যাচ্ছে যে একটা কোশ্চেনের উত্তর পারেন না। এখন সেটার ভাবতেছেন যে স্যার তো অনেক খাতা দেখবে। এত তা বুঝবে না, আমি এক কাজ করি। ভিতরে যে স্টোরিওয়ালা যে লাইনগুলা আছে সেই লাইনগুলাই প্রত্যেকটা প্রশ্নের মধ্যে ৪-৫ বার করে লিখি। তাইলে খাতাটা একটু মোটা দেখাবে। আমি কিছু নাম্বার পেয়ে পাস করে যাব। অ্যাবসোলিউটলি রং আইডিয়া। ২-৪ টা যাই ফেল আসছিল না কেন লাস্ট সেমিস্টারে এই কারণেই আসছে। হ্যাঁ? বেসিক্যালি আ আমি কোনো irrelevant লেখায় নাম্বার দিব না। আপনি নিজের মাথার থেকে পয়েন্টের উপর থেকে ২-৪ টা লাইন লেখেন। অবশ্যই ভালো মার্ক আসবে। এটা আমরা মিড টার্মেও দেখছি যারা মিড টার্মে ভালো মার্ক পাইছে তারা কোনো কিছু কিন্তু ওরকম মুখস্থ করা লাগে নাই। মোটামুটি তাদের আইডিয়ার উপর লিখতে পারলেই হবে। লেখার সময় হ্যান্ডরাইটিং, তারপর স্পেলিং, গ্রামার এগুলা খেয়াল রাখবেন। এগুলোর জন্য যদিও নাম্বার কাটি না বাট এগুলো আমি ডিটেক্ট করে দেই। আর স্পেলিং, গ্রামার এগুলা খারাপ হলে আস্তে, আস্তে লেখার কোয়ালিটিটাও খারাপ হয় এবং নাম্বারটাও কম কমতে থাকে আরকি। তো এই মোটামুটি আমাদের শর্ট সাজেশন থাকলো। এইটুকু অংশ আপনাদের পড়ানোর আমি সুযোগ পাই নাই। কারণ আপনাদের আসলে ফুল ২ টা ক্লাস আ বিভিন্ন টাইমলাইনের কারণে নেওয়া সম্ভব হয় নাই। তো এই ভিডিওটা আশা করি দেখে আপনারা প্রিপারেশন নিবেন এবং ভালোমতো এক্সামটা দিবেন। আপনাদের এক্সামের ডেট আসছে আ 32A1 এর জন্য আপনাদের এক্সামের ডেট আসছে হচ্ছে ১৯ তারিখ মোস্ট প্রবাবলি যা দেখলাম। 32A1, হ্যাঁ। ১৯ তারিখ আসছে শনিবার দিন। তো আপনারা আমি চেষ্টা করব যদি আমি ঐদিন ডিউটিতে থাকি ওই সময়টায় ক্লাসরুমে আসার। আর আদার দ্যান দ্যাট এটুকুই। আর হচ্ছে আপনাদের লাস্ট কুইজ এবং অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, আমি অ্যাসাইনমেন্ট এবং কুইজ এগুলো এখনো দেখার সুযোগ পাই নাই। কারণ প্রচুর হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট এবং কুইজ দিচ্ছে। তো এগুলা আমি আস্তে, আস্তে দিব। অ্যাসাইনমেন্ট যখন দেখব তখন আপনারা Google ক্লাসরুমেই ফিডব্যাক পেয়ে যাবেন কত নাম্বার কি। আর কুইজটা যেহেতু ফিজিক্যালি নিছি, কুইজটা দেখার পরে আমি কুইজের যেই রেজাল্টটা আসছে সেই রেজাল্টটা Google ক্লাসরুমে আমি পেস্ট করে দেব। তো এই মোটামুটি আপনাদের বাদ ছিল মানে কুইজ, অ্যাটেন্ডেন্স ইত্যাদি যে স্কোর গুলা ছিল। অ্যাসাইনমেন্ট দেখতে কিছুটা সময় লাগবে। আপনারা এক্সামের মাঝে, মাঝে পাবেন।
হুম, এক্সামের ভিতরে পাবেন। আমি চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব দেওয়ার। ওকে, আল্লাহ হাফেজ।